ভালোবাসিস না বললেই হলো? তাহলে তখন বিয়ের কথা আসাতে শ্যামাকে মনে পড়লো কেন? শ্যামার সামান্য মেসেজ দেখে এত রাতে পাগলের মতো ছুটে এলি কেন? ওর সব পাগলামি কেন সহ্য করিস? বিচার দে। ওর বাবা মায়ের কাছে পারবি? জানি পারবি না, কারণ তুই নিজেও শ্যামাকে ভালোবাসিস। এমন ধ্রুব সত্যের পরে ফিরোজ আর তর্ক করার সাহস পেল না। সে কি না চাইতেও শ্যামাকে ভালোবেসে ফেলেছে? নিজের অজান্তে মনের সিলমারা শক্ত কুঠুরি কি খুলে গেছে? ফিরোজ তা চায় না। সে চায় না তার সাথে কেউ জড়িয়ে যাক। আর শ্যামা তো আরও আগে না। তার অনুভূতি যদি জেগে ওঠে তাহলে আবার শান্ত হয়ে যাবে। শ্যামার সাথে তার মিলন কখনোই সম্ভব না। পরিবার কখনোই মানবে না। আর ফিরোজ কারোর বাঁকা কথা শুনতে রাজি না। জীবন এভাবে চলছে চলুক, এর ছন্দ পরিবর্তনের দরকার কি? মোহাম্মদ আলী মুনিয়ার বাবা তৌহিদ হোসেনকে ফোন করে না করে দেন। বিয়ের প্রতি ছেলের অমতের কথা খুলে বলেন। যদি কখন বিয়েতে সুমতি হয় তাহলে অবশ্যই মুনিয়া মামুনিকে আগে স্মরণে রাখবে। ফোন রেখে ওনার মুখে আমাবস্যার অন্ধকার বিরাজ করে। তিনি ছেলের উপর নাখোশ। কত আশা করে বড় মুখ করে সম্বন্ধ পাকা করেছিল, আর ছেলে কিনা মুখের ওপর না করে দিল। মাহারা ছেলে বলেই তিনি বেশি কিছু বলেননি। মুনিয়ার বাবা তৌহিদ নিজের জেসে মেয়ে বিয়ে দিতে আগ্রহ প্রকাশ করেছিল, আর উনি কিনা সোনার ডিম্পার হাঁস তাড়িয়ে দিলেন। ওনার বেশ রাগ লাগছে। মুনিয়ার সাথে বিয়ে হলে রাজকন্যার সাথে রাজ্য ফিরেছিল, কারণ মুনিয়ার কোনো ভাই বোন নেই। ফিরোজ বুঝলই না ছেলেটা যে কি বুঝে। আরে জীবনে টাকাই তো সব, এমন সুযোগ কি বারবার আসে? ফিরোজ যে কি বুঝে? ফিরোজ ঘুম থেকে উঠে বাড়ির পরিবেশ ঠান্ডা পায়। প্রতিদিনের মতো হট্টগোল নেই। রোজিনা বেগমের হাঁকঢাক নেই। না চাইতেও তার ভুরু কুচকে আসে, পায়ে স্যান্ডেল গলিয়ে বেরিয়ে আসে। তার বাবা সোফায় বিমর্ষ মুখে বসে আছে। ফিরোজ বিচক্ষণ ছেলে, বাবার মন খারাপের কারণ বুঝে। টেবিলে বসে নাস্তা করতে করতে বলল, আব্বা নাস্তা করেছেন? মোহাম্মদ আলী ছেলের দিকে না তাকিয়েই বলল, করেছি। ফিরোজ আর চোখে বাবার রেগে থাকার পরিমাণ অনুমান করে বলল, হোটেলে যাননি কেন? মোহাম্মদ আলী কথা বলে না। বাবার নিশ্চুপ দেখে সে নিজেই আবার বলল, শরীর খারাপ লাগলে যাওয়ার দরকার নেই, আমি নাস্তা করে যাচ্ছি। মোহাম্মদ আলী মাথা নেড়ে সায় দেয়, মুখে বলল, আচ্ছা। ফিরোজ বাইক নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতেই মুনিয়ার সাথে দেখা। মুনিয়া হাত নেড়ে থামতে বলে। ফিরোজ থামলে মুনিয়া এগিয়ে আসে। সমস্যা কি ফিরোজ ভাই? ফিরোজ বুঝতে পারে মুনিয়া বিয়ের কথা বলছে, কিন্তু না বোঝার ভান করে বলল, কিসের কথা বলছো? মুনিয়া লজ্জে পেল, অকারণেই মুখ মুছে বলল, বিয়ের কথা। না করে দিয়েছি, শুনোনি? আব্বা বলিনি এখনো? বলেছে, তাই তো বলছি কি সমস্যা। ফিরোজ মুনিয়ার দিকে তাকায়। বাবা মেয়ের একমাত্র সুন্দরী কন্যা, নিঃসন্দেহে বিয়ে করার মতো সুন্দরী, কিন্তু ফিরোজ তো বিয়েই করবে না। এত শত জিনিস ভেবে লাভ কি? কোনো কারণ নেই মুনিয়া। মুনিয়া কিছুক্ষণ স্থির তাকিয়ে থাকে, তারপর আস্তে করে বলল, আপনার কি কোনো পছন্দের কেউ আছে? পছন্দের কেউ? হুট করে দীঘল কালো চোখের অধিকারিণী চেহারাটা মনের অদৃশ্য পর্দায় ভেসে ওঠে। শ্যামা কি তার পছন্দের মানুষ? ফিরোজের মনে হয় এসব নিয়ে না ভাবাই ভালো। যত ভাবে তত মেয়েটা কাছে আসে। ফিরোজ মুনিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, না। মুনিয়ার চোখে ঝিকঝিক করে আশার আলো জ্বলে ওঠে। তাহলে? ফিরোজ বিরক্ত হয়। মুনিয়াকে ঠাডিয়ে একটা থাপ্পড় দিতে ইচ্ছে করছে। নিজের এই ভয়ঙ্কর ইচ্ছা দমিয়ে রেখে বলল, আমি বিয়ে করব না। আর কেন করব না, কারণ কি, সমস্যা কি, এসবের কৈফিয়ত তোমাকে দিতে বাধ্য নই। মুনিয়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সে চলে যায়। দুঃখী মনে মুনিয়া ফিরোজের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। যেভাবে হোক ফিরোজকে নিজের দিকে আকর্ষিত করবেই। বিকেলে শ্যামার আম্মা ফাতেমা বেগম ফিরোজদের বাড়ি হাঁটতে যায়। হাঁটতে যাওয়ার মূল কারণ মুনিয়ার সাথে যে ফিরোজের বিয়ে ঠিক হয়েছে এটা সঠিক কিনা জানতে। রোজিনা বেগমকে জিজ্ঞেস করলে উনি মুখ বেঁকিয়ে পড়ল, আর বইলেন না ভাবি, কুত্তার পেটে কি ঘি হজম হয় বলেন? ফাতেমা বেগম উৎসুক হয়ে বলল, কি হয়েছে ভাবি? বিয়ে করবে না, রাতে কি রাগারাগি? এত ভালো মেয়ে তারপরেও না করে?
রোজিনা বেগম মুখ ঝামটা মেরে বলল। মেয়ে যে বিয়ে দিতে রাজি হয়েছে এটাই তো অনেক। ফাতেমা বেগম মাথা নেড়ে বলল। আপনার ছেলে তো কোনো কাজ করে না, এসব নেতাগিরি করলে কি কেউ মেয়ে দিতে রাজি হবে? আমার মেয়ে দিতেও তো রাজি হব না। সেদিন আপনার ভাই বলল রাস্তাঘাটে সবার সামনে বেয়াদবের মতো সিগারেট খায়। রোজিনা বেগম মাথা নেড়ে বলল। মা ছাড়া বন্দর হয়ে গেছে। আমি কি কম যত্ন করি ভাবি? কেউ কখনো বলতে পারবে সৎমা বকে আঁকি অন্য চোখে দেখে? দুজনে কথা বলা শেষ করে ফাতেমা বেগম চলে যাবে সেই মুহূর্তে শ্যামা আসে। ফারিয়ার রুমে যেতে যেতে বলল। তুমি চলে যাও আম্মা, ফারিয়ার সাথে আমার কাজ আছে। ফারিয়ার কাছে শ্যামা প্রায়ই আসে, তাই ফাতেমা বেগম আর কোনো কথা বললেন না। উনি ওনার মতো চলে গেলেন। শ্যামা এসে দেখে ফারিয়া ঘুমাচ্ছে। সে ফারিয়াকে ঘুম থেকে ওঠার তাড়া দিয়ে বেরিয়ে আসে। আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। তারপর টুপ করে ফিরোজের রুমে ঢুকে যায়। দরজা আটকে পুরোটা রুমে চোখ বোলায়। কেমন মিষ্টি একটা সুগন্ধ সারা রুম জুড়ে। শ্যামার বুক কাঁপে। সে জানতো এই সময় ফিরোজ থাকবে না, তাই সে এই সময় এসেছে। ফিরোজের বিছানা অগোছালো। শ্যামা বালিশের মাথা রেখে বিছানায় গড়াগড়ি করে। ইস, এই বিছানায় লোকটা ঘুমায়। শ্যামা বালিশে কয়েকটা চুমু দিয়ে ফেলে। আদুর বিড়ালের মতো বালিশে গাল ঘষে। কোলবালিশ শক্ত করে জড়িয়ে ধরে। বালিশ, বিছানা, কোলবালিশ সব কিছুতেই ফিরোজের স্পর্শ, ঘ্রাণ লেগে আছে, যা শ্যামা উপলব্ধি করছে। গায়ে মাখার বৃথার চেষ্টা করছে। শ্যামা ভাবে এত সুখ কেন চারিদিকে? তার কেমন দম বন্ধ হয়ে আসছে। বিছানা থেকে উঠে দাঁড়ায়। চেয়ারের উপরে ফিরোজের একটা কালো গেঞ্জি ছড়িয়ে রাখা। শ্যামা গেঞ্জিটা হাতে নেয়। কাপা কাপা হাতে গেঞ্জিটা গালে চেপে ধরে। গেঞ্জিতে লেগে থাকা আধো আধো পারফিউমের ঘ্রাণ শ্যামাকে মাতাল করে দেয়। দুপুরেই গায়ে দিয়েছিল হয়তো। শ্যামা গেঞ্জিটা শক্ত করে জড়িয়ে ধরে ভাবে ফিরোজকে জড়িয়ে ধরেছে। তারপর কি মনে করে গেঞ্জিটা ওড়নার নিচে লুকিয়ে ফেলে। রুম থেকে বেরিয়ে ফারিয়ার কাছে যায়। শ্যামা সারা শব্দ না পেয়ে ফারিয়া ভেবেছিল যে শ্যামা হয়তো চলে গেছে, তাই সে আবারও ঘুমিয়ে গিয়েছে। ফারিয়া ঘুমিয়ে গেছে দেখে শ্যামা আর দাঁড়ায় না, ছুটে বাড়ি চলে আসে। একটা গেঞ্জি না বলে নিয়ে আসলে কিসের চোর হবে? হলে হোক, শ্যামা এসব পরও করে না। ফিরোজের জন্য সে ডাকাতও হতে পারে। রাতে ফিরোজ বাড়ি এসে গোসল করে। সকালে পরা গেঞ্জিটা ধোয়ার জন্য খুঁজে, কিন্তু সারা রুম তন্ন তন্ন করেও যখন খুঁজে পায় না, তখন মেজাজ খারাপ হয়। কালো গেঞ্জিটা তার খুব পছন্দের। কোথাও খুঁজে না পেয়ে ফারিয়াকে ডাকে। ফারিয়া আসলে চেয়ারটা দেখে রাগী গলায় বলল। আমার কালো গেঞ্জিটা এখানে ছিল। ফারিয়া কিছু বুঝতে না পেরে বলল। তো কোথায় গেল দেখেছিস? ফারিয়া মাথা নাড়িয়ে না করে মুখে বলল। না, আমি তোমার রুমে আসিনি। তাহলে কই গেল? ভূত এসেছিল? দেখো কোথাও আছে হয়তো। ফিরোজ বিরক্ত হয়। এক হাত কোমরে আরেক হাত কপালে ধরে বলল। সব দেখা শেষ? ফারিয়া নিজেও এদিক ওদিকে দেখে। ফিরোজ বলল। আজকে অন্য কেউ এসেছিল? ফারিয়া ভেবে বলল। না, ভালো করে মনে কর। শ্যামা এসেছিল, আমি ঘুমিয়েছিলাম, তাই চলে গেছে। এতক্ষণে ফিরোজ বুঝতে পারে গেঞ্জিটা কোথায় গেছে। সে তাকিয়ে থাকতে দেখে ফারিয়া বলল। ও কি তোমার গেঞ্জি নেবে? খেয়ে দিয়ে কাজ নেই তো তোমার পুরনো গেঞ্জি চুরি করবে? আমার বান্ধবী মোটেও এমন না। ফিরোজ কথা বলে না। একটু পর উঠে দাঁড়ায়। ওয়ার্ড্রোবের উপরে তাক খুলে পড়ল। এই তো পেয়েছি। পেয়েছে শুনে ফারিয়া বলল। কই রেখে কই খুঁজো ভাইয়া? আবার সন্দেহ করো। ফারিয়া চলে গেলে ফিরোজ হাসে। তার বোন যদি জানতে পারত প্রাণপ্রিয় বান্ধবী চোর, তাহলে কি যে হতো। ব্যবহৃত গেঞ্জি দিয়ে পাগলটা কি করবে ভাবতেই ফিরোজের সারা শরীরের যেন আগুনে পরশ লেগে যায়। উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে। স্তব্ধ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটা তাকে এত জ্বালাচ্ছে কেন? বুকে যে দাবানলের সৃষ্টি হচ্ছে, তাকে শ্যামা নিভাতে পারবে? সে বিছানায় বসে ফোন দেয় চোরটাকে। আজকে যন্ত্রণার ভিত করতেই হবে। দুইবার রিং হওয়ার পরে ফোন রিসিভ হয়। ফিরোজ শক্ত গলায় বলল। তুমি চুরিও করতে পারো? শ্যামা ফিক করে হেসে দেয়। আজকে সে খুব একটা খারাপ কাজ করে ফেলেছে। না, ফিরোজের গেঞ্জি চুরি করেছে, সেটা না তার থেকেও জঘন্য কাজ।
সে এই মুহূর্তে ফিরোজের গেঞ্জি পরে বসে আছে। অজানা অনুভূতির তোপে বারবার কেঁপে উঠছে। এই সামান্য গেঞ্জিটাই তার বুকে জলশ্বাস বাড়িয়ে দিচ্ছে। এমন সময় যদি মধুমাসের রাজা নিজেই ফোন দেয় তাহলে কেমন লাগে? জলশ্বাস যে লাল দাগ অতিক্রম করে ভয়াবহ রূপ ধারণ করে। ফিরোজের কথার ধরনে সে বুঝতে পারে ফিরোজ জানতে পেরেছে। কি চুরি করেছি? ভাব করো না, কেন নিয়েছো সেটা বলো। শ্যামা আস্তে করে বলল। জানি না। ফিরোজ কেন জানি রাগী গলায় কথা বলতে পারছে না, মিহি গলায় বলল। এটা খারাপ কাজ হলো না? চুরি করবে কেন? আমি যা চাই তা না দিলে ডাকাতিও করতে পারি। কি ডাকাতি করবে শুনি? সময় হলেই বুঝবেন। আমার প্রিয় গেঞ্জি ছিল। শ্যামা নিচু স্বরে বলল। সব প্রিয় জিনিস কি কাছে রাখা যায়? আপনিও তো আমার প্রিয়। ফিরোজ চোখ বন্ধ করে শুয়ে পড়ে। কিছুক্ষণ কেউই কোনো কথা বলল না। অনেকক্ষণ পর ফিরোজ জানতে চাইল। একটা সত্যি কথা বলবে? কি? গেঞ্জিটা এখন গায়ে দিয়ে রেখেছো? শ্যামা ছোট করে বলল। হুম। ছোট শব্দটা কিন্তু ফিরোজের সারা শরীর হালকা ধাক্কায় কেঁপে ওঠে। তার গায়ের গেঞ্জি এখন শ্যামার গায়ে। উফ, মেয়েটা পাগল। লজ্জা করছে না? শ্যামা কোনো কথা বলে না। ফিরোজি আবার বলল। তুমি কত বড় খারাপ কাজ করেছো ধারণা আছে? না, নেই। এর শাস্তি কত ভয়াবহ হতে পারে জানো? শ্যামা বলল। আপনি শাস্তি দিলে সব শাস্তিই মঞ্জুর। আমি কিন্তু খুব খারাপ, আমার শাস্তিও খারাপ হবে। হোক। আমি আসছি, এখনই গেঞ্জি ফেরত দেবে? শ্যামা আটকে ওঠে। দেব না। না দিলে তোমার আব্বাকে বলে আনাবো। আব্বাকে বলবেন। বলেন, আমি ভয় পাই না। ফিরোজ কিছুক্ষণ চুপ থেকে মিহি গলায় শ্যামাকে ডাকলো। শ্যামা। ফিরোজের এই ছোট্ট ডাকে শ্যামার অন্তরাত্মা কেঁপে উঠল। আজকে ফিরোজের কথাগুলো কাঠখোট্টা লাগছে না, বরং বৃষ্টির পর ঠান্ডা বাতাসের মতো ভালো লাগছে। শ্যামা আবেশে চোখ বন্ধ করে বলল। হুম। তুমি যে দা বানলের উৎপত্তি করছো এর তাপ সম্পর্কে ধারণা আছে? নিজ দায়িত্বে দা বানলে ঝাঁপিয়ে পড়ছো, এর তাপ সইতে পারবে তো? শ্যামা কট করে ফোন কেটে দিল। নিঃশ্বাস পড়ল এলোমেলো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শক্ত হয়ে বিছানায় পড়ে রইল। সে খুব করে চাইতো এই দাবানল তাকে পুড়িয়ে দেখ, কিন্তু দাবানলের নাম শুনেই তো দম বন্ধ হচ্ছে, পুড়ে যাচ্ছে শরীর। অনুভূতির প্রখরতা বাড়ছে। হাতের মোবাইল কেঁপে উঠে জানান দেয় অপর পাশের লোকের কথা শেষ হয়নি। শ্যামা ফোন ধরে না। টুং করে মেসেজ আসে। ফিরোজ লিখেছে। ভয় পাচ্ছ পেলেই কি? শুনেছি একবার দা বানলের আগুন জ্বললে নাকি অনেক দিন থাকে, সারা জীবনও থাকতে পারে। কি পারে না শ্যামা? সামনে নির্বাচন। ফিরোজ তুমুল ব্যস্ত, কোনো দিকে তাকানোর ফুরসত মিলছে না। বাড়ি থেকে ভোর সকালে বেরিয়ে যায়, ফিরে গভীর রাতে। তার উপরে অনেক দায়িত্ব। ছাত্রলীগের সভাপতি বলে কথা, শান্তিতে দুদণ্ড থাকার জো নেই। অবশ্য এই কাজই ফিরোজের শান্তির কাজ, কিন্তু ইদানিং তাকে এই কাজও ঠিকঠাক শান্তি দিতে পারছে না। একজনকে দেখতে বুকে কেমন তৃষ্ণা জাগে। রাস্তা দিয়ে আসার সময় চোখের দৃষ্টি বারবার আশেপাশে সন্ধানী চোখে শান্তি খোঁজে। শ্যামা যে তার এতটা জুড়ে নিজের জায়গা জাহির করে নেবে, সে কি তা জানতো? শ্যামা যখন কলেজে যায় তখন যে উপজেলার বারান্দা দিয়ে তাকিয়ে থাকে, এই কিছুক্ষণে দেখাই যেন অন্তর ঠান্ডা করে দেয়। মেয়েটা যখন তার খুঁজে এদিক ওদিক তাকায় তখন তার কি যে শান্তি লাগে। মেয়েটার চোখের উতলা ভাব তার হৃদয় ছুঁয়ে যায়। ফিরোজ নিজের পরিবর্তনে নিজেই অবাক। শেষমেশ কিনা একটা বাচ্চা তার গেঞ্জির সাথে সাথেও মনও চুরি করে নিল। ফিরোজ হাসে। শ্যামাকে জিতিয়ে দিতে ভালো লাগছে, কিন্তু ওই ছোটবেলা থেকে লালন করা কথাগুলো এত সহজে কি ভোলা যায়? নারীর প্রতি বিতৃষ্ণা কি এত সহজে তাড়ানো যায়? কি জানি। ফিরোজ আজকাল এগুলো নিয়ে আর ভাবে না। এর চেয়ে বরং পাগল রূপী শ্যামাকে নিয়ে ভাবতেই তার বেশি ভালো লাগে। এই ভালো লাগাটা কি সাময়িক মোহ নাকি ভালোবাসা, সেটা উপলব্ধি করার জন্যই ফিরোজ কিছুদিন ধরে শ্যামার সাথে কথা বলছে না, আর না দেখা করেছে। সে নিজের দুর্বলতাটা দেখতে চায়, নিজের মনের উতলা ভাব নিজে যাচাই করতে চায়। সেদিন রাতে ফিরোজের খেয়াল হলো শ্যামার একটা ছবিও তার কাছে নেই, অথচ শ্যামাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। সে কখনো ছবি রাখার প্রয়োজন বোধ করেনি। কে জানতো এই মেয়েকে দেখার জন্যই অন্তরাত্মা ডাঙ্গায় ওঠা মাছের মতো তর পাবে।
ফিরোজ উঠে দাঁড়ায়। ঘড়ির কাঁটায় রাত 12টা। ধীর পায়ে শ্যামাদের ঘরের দিকে এগিয়ে যায়। অনেকক্ষণ বাহিরে দাঁড়িয়ে থেকেও সে শ্যামাকে ডাকতে কিংবা ফোন দিতে সাহস পায় না। এত রাতে বুড়ির ঢোলে বাড়ি পড়লে নিঘাত পাগল হয়ে যাবে। তাই নিজের এই বাড়াবাড়ি রকমের ইচ্ছাকে দমিয়ে আবার বাড়ি চলে যায়। ছটফটানো হৃদয় শান্ত হয় না। শ্যামা দ্রুত পায়ে এগিয়ে যায়। এই তো একটু আগেই ফিরোজ বাইক দিয়ে সাই সাই করে চলে গেল। শ্যামা কতদিন ধরে ওনাকে দেখে না। এই ব্যাপারে ওনার কি ধারণা আছে? সেই দিন রাতে একটু টক দইয়ের মতো কথা বলে সেই যে হারালো। আজকে এতগুলো দিন হয়ে গেল, না দেখা, না কথা, না ফোন। আর ভাই এভাবে বাঁচা যায়? দম আটকে আসে না? একটু হাতের ইশারা দিয়ে তুমি লুকিয়ে পড়বে, তা তো হবে না। সেদিন কি দাবানলের কথা বলে নিজেই গুম হয়ে গেছে। যদি দাবানলে পুরানো থাকে তাহলে পুড়িয়ে দাও। এই লুকোচুরি কেন? কতদিন ফিরোজকে চোখের দেখা দেখে না। কলেজে যাওয়ার ফাঁকে খুঁজেছে কিন্তু দেখেনি। ফারিয়ার সাথে দেখা করার বাহানায় তাদের বাড়িতে দিনে 5 বার পর্যন্ত গিয়েছে, কিন্তু ওনার দেখা নেই। ফারিয়ার থেকে শুনেছি নির্বাচনের কাজে নাকি ফিরোজ তুমুল ব্যস্ত। এই ব্যস্ততার কারণে ঠিকঠাক বাড়ি থাকে না। শ্যামা সব বুঝে, কিন্তু কি করার? অবুঝ মন তো বুঝতে চায় না। বাস্তব জীবনের এই মারপ্যাচে মনের আদালতে চলে না। সন্ধ্যা ঘনিয়ে আসছে। হাতের মুঠোয় নীল কাগজ পুড়ে সে ফারিয়ার বাড়ির দিকে এগিয়ে যায়। নীল কাগজ ছাড়া চিঠি বেমানান। চিঠিতে আবার তার গায়ে মাখার পারফিউম দিয়ে রেখেছে, যেন চিঠি খুলতেই ফিরোজ ঘ্রাণ পায়। উনি ফোন ধরে না তাতে কি? আগের যুগে তো ফোন ছিল না, তখন চিঠি দিয়ে মনের আবেগ প্রকাশ হতো। শ্যামাও তাই করবে। চিঠি দিয়ে তার কষ্ট অভিমান ফিরোজের সামনে তুলে ধরবে। তারপর যদি পাষাণ পুরুষটা বুঝে। ফারিয়ার রুমের পরে ফিরোজের রুম। রোজিনা বেগম রান্নাঘরে রাতের খাবারের আয়োজন করছে। ফারিয়া সাদে। এই ফাঁকে শ্যামা ফিরোজের রুমে ঢুকে যায়। বালিশের নিচে নীল খামটা রাখার পরে আবার বের করে একটা চুমু দিয়ে দেয়। জলদি বেরিয়ে ছাদের দিকে ছুটে। চিঠিটা খুবই জঘন্য হয়েছে, আর এটা পড়ার পরে ফিরোজের প্রতিক্রিয়া কি হবে ভাবতে শ্যামার হাত পা ঠান্ডা হয়ে আসে। শ্যামা অবশ্য এসবে ভয় পায় না, সে সাহসী। কিন্তু মাঝে মাঝে ফিরোজের সামনে একটু ভয় লাগে। এই যা। ফিরোজ বাড়ি ফিরে মধ্যরাতে এক্সট্রা চাবি দিয়ে কেসি গেট ঠেলে খুলে বাইক ভেতরে আনে। আজকে কাজের চাপটা একটু বেশি হয়ে গেছে। এমপি সাহেব আর থানার ওসির সাথে গুরুত্বপূর্ণ মিটিং ছিল। আর 4 দিন পরে নির্বাচন। সবাই চায় নির্বাচন সুষ্ঠু স্বাভাবিকভাবে হোক। বিরোধী দলের একজন আজকে ফিরোজকে নানান কথা বলেছে। ফিরোজ চুপ করেছিল। এই মুহূর্তে মাথা গরম করে উল্টাপাল্টা কিছু করলেই সেটা হেডলাইন হয়ে যাবে। সে চায় না তার একার জন্য দলের নাম খারাপ হোক। বাইরে সবার সাথে খেয়ে এসেছে বিধায় আর টেবিলের দিকে যায় না। সোজা রুমে এসে কাপড় পাল্টে বাথরুমে চলে যায়। বাহির থেকে এসে গোসল না করলে ফিরোজ ঘুমাতে পারবে না। এটা তার অনেক পুরনো অভ্যাস। গোসল ছেড়ে বিছানায় গা এলিয়ে দেয়। সারাদিনের ধকলে শরীর বিছানা পাওয়ার পরে অবশ হয়ে পড়ে। চোখের ভর করে ক্লান্তির ঘুম। সে উপর হয়ে শোয়, এক হাত বালিশের উপরে আর এক হাত বালিশের নিচে দিয়ে শোয়ার পরে হাতে কাগজ জাতীয় কিছু লাগে। ফিরোজের ভুরু কুঁচকে আসে। সে তার রুমার বিছানা নিজেই পরিষ্কার করে যথারীতি। আজকেও করেছে, কিন্তু এই কাগজ আসলো কোথা থেকে? মোবাইলের ফ্ল্যাশ দিলে কাগজটা চোখের সামনে তুলে ধরে। নীল কাগজ ভাঁজ করে রাখা, উপরের গুটগুট করে লেখা মধুমাসের মধুরাজাকে। ফিরোজের মুখে হাসি ফুটে ওঠে। এতক্ষণের ক্লান্তি ভাব যেন নিমিষেই পালায়। মন হয়ে যায় ফুরফুরে। না চাইতেও চিঠিটা গালে চেপে ধরে। ঠোঁট ছুঁয়ে দিলেই নাকে এসে লাগে মিষ্টি ঘ্রাণ। শ্যামার ব্যবহৃত পারফিউম বুঝতে পেরে ফিরোজ আরও নাকে চেপে ধরে। চোখ বন্ধ করে ভাবে এই মেয়েটাকে পাগল না করে ক্ষান্ত হবে না। হাসি মুখেই চিঠিটা পড়তে শুরু করে। মধুরাজা আছেন? নিশ্চয় ভালো আছেন, কিন্তু আমি যে ভালো নেই সে খবর কি রাখেন? ফোন না করলেই কি যোগাযোগ বন্ধ হয়ে যাবে? আমি প্রাচীনকালের পদ্ধতি অবলম্বন করলাম। চিঠি দিলাম নীল কাগজে। নীল কাগজ ছাড়া চিঠি মানায় না। আপনাকে কতদিন ধরে দেখি না, এই হৃদয় এবার বিদ্রোহ ঘোষণা করেছে। মধুরাজাকে না দেখলে মধুরানী কি ঠিক থাকতে পারে? আমি অভিমান করেছি। আপনার ওপর আমার এক আকাশ অভিমান। আপনার সব দিকে খেয়াল থাকে, শুধুমাত্র আমি ছাড়া। খুব বেশি ভালোবাসি তাই এমন করেন, তাই না?
আপনি জানেন আমি ঠিকঠাক খেতে পারি না, ঘুমোতে পারি না। কি এক অজানা অসুখ আমাকে ধীরে ধীরে মেরে ফেলছে। সেদিন এক ফকির বাবা বলল এই অসুখ শুধুমাত্র মধুরাজাই নিরাময় করতে পারবে, কিন্তু আমার বোধহয় সুস্থ হওয়া হবে না, কেননা আমার মধুরাজা তো আমার দিকে মনোযোগ নেই। আচ্ছা, আপনি কি আমার হৃদয়ের রক্তক্ষরণ দেখতে পান না? পাখির ছটপটানি কি একবারও চোখে পড়ে না? আজন্ম তৃষ্ণার্থ বুকে একটু ভালোবাসার জল দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? ধুর, আপনাকে এসব বলে কি লাভ? আপনি একটা আনরোম্যান্টিক নিরামিষ মানুষ। এই বালিকার মন বোঝার ক্ষমতা আপনার নেই। আপনি বোঝেন খালি রাজনীতি। হ্যাঁ, আমি অভিমান করেছি, অভিমানে কান্নাও করেছি। খবরদার আমাকে ফোন দেয়া যাবে না। ফোন দিলে বাসায় চলে আসব। আমি কিন্তু ভয় পাই না। চিঠি দিয়েছি বলে ভাববেন না আমি আপনাকে ভালোবাসি। একটুও ভালোবাসি না। এই ছোট বালিকার কোমল মন যে বোঝে না, তাকে এত ভালোবাসাবাসির দরকার নেই। ইতি কি হবে আপনিই বলেন। চিঠি দীর্ঘ পড়ে ফিরোজের ঠোঁটের হাসি প্রশস্ত হলো। চোখের তারায় খেলে গেল দুষ্টুমির হাসি। মোবাইল ফোন হাতে নিয়ে ডায়াল করলো অভিমানের মোবাইল নাম্বারে। 5 বার বেজে কেটে গেল। 6 বারের সময় শ্যামা ঘুম জড়ানো গলায় পড়ল। আপনি এতক্ষণে ফোন দিয়েছেন? ঘুমো ঘুমো কণ্ঠ শুনে ফিরোজ চোখ বন্ধ করে ফেলল। সারাদিনের অশান্তি ছটফটানির অবসান ঘটল এই একটি রিনরিনে কণ্ঠের কাছে। ফিরোজ ঘড়িতে সময় দেখে রাত 3টা। এতক্ষণেই বাসায় আসলাম। শ্যামা অভিমানী গলায় বলল। কেন ফোন দিয়েছেন? ফিরোজ পাল্টা প্রশ্ন করল। আপনি চিঠি কেন দিয়েছেন? জানি না। ফিরোজ বালিশের উপর মাথা রেখে বলল। আমিও জানি না। শ্যামা চুপ করে থাকে। ফিরোজ কিছুক্ষণ পরে বলল। অভিমানীর রাগ কমেছে? কমেছে। চিঠিটা খুব সুন্দর ছিল। মনের সবটা ভালোবাসা দিয়ে লিখেছি, সুন্দর না হয়ে পারে? ফিরোজ হাসে। আমার জীবনের প্রথম চিঠি। শ্যামা অবাক হয়ে বলল। আর কখনো কেউ চিঠি দেয়নি? না, আমার কাছে ঘেঁষারি সাহস পেত না চিঠি দেবে কি। আমি তো ভয় পাই না। ফিরোজ খুবই আস্তে করে বলল। তুমি তো মধুরানী, ভয় পেলে চলবে? শ্যামার ঘুম ঘুম ভাব ছুটে যায়। মস্তিষ্ক জানান দেয় এই মুহূর্তে ফিরোজ এক ভয়ঙ্কর কথা বলে ফেলেছে। কি বললেন? ফিরোজ হাত দিয়ে চুল টেনে ধরে বলল। কিছু না। শ্যামা মুচকি হাসে। ফিরোজের কথাটা তার কানে গেছে, আর তাই তো কেমন তর সুখে নাচতে ইচ্ছে করছে। এতে কি দেওয়া উচিত ছিল বললেন না? ফিরোজ ভেবে বলল। ইতি গেঞ্জি চোর দিলেই পারফেক্ট হতো। শ্যামা উদাস গলায় বলল। গেঞ্জি চুরি করতে পারলাম, মন তো আর পারলাম না। ফিরোজ মনে মনে ভাবে সেটাও বোধহয় করে ফেলেছে বোকা মেয়ে। মুখে বলল। এত সব পারার দরকার কি? আছে। ফিরোজ জিজ্ঞেস করলো। তা তোমার ফকির বাবা আর কি বলল? শ্যামা নিজের হাসি লুকিয়ে গম্ভীর গলায় বলল। মধুরাজা আমাকে ভালোবাসলেই আমার অসুখ সারবে, না হলে নির্ঘাত মরে যাব। ফিরোজ হাসে। মেয়েটা ধুরন্ধর চালাক। চুরি ডাকাতি করতে বলেনি? না। আচ্ছা, দেখা যাক কি হয়। শ্যামা ফিসফিস করে বলল। ভালো লাগে না তো। এমন নরম আদুরে কণ্ঠে কথা বলে পনই পুরুষ কি করে ঠিক থাকে? ফিরোজের কেমন এলোমেলো লাগে। বুকের কাঁপন শ্যামাকে বুঝতে না দিয়ে বলল। কেন? মনের কথা মুখে আনার সাহস হলো না। আস্তে করে বিবশ গলায় পড়ল। আপনি বোঝেন না? ফিরোজ আর কথা বাড়াতে চাইল না। পাগল একবার আশকার পেলে খবর আছে। ঘুমাও, ঘুমালে ভালো লাগবে। শ্যামা আতুরে গলায় গুঙ্গিয়ে ওঠে। ভালোবাসি। ফিরোজ ফিসফিস করে পড়ল। বেয়াদব, ঘুমাও। ওই গেঞ্জি চোরের সাথে কথা নেই। মন চুরি করতে পারলে কথা বলবেন না, তুমি পাগল, তোমার সাথে কথা বলে আমিও পাগল হতে চাই না। একবার পাগল হয়ে দেখেন, পাগলামিতে মজা আছে। রাখছি। শ্যামা তার কোমল স্বরে আদর মিশিয়ে বলে উঠল। লাভ ইউ সোনা পাখি। ফিরোজ দম আটকে বিছানায় বসে রইল। মুখে জলজল করে শ্যামাকে কাছে পাওয়ার আগুন জ্বলে গেল অবিরত। ইস, এবার একটা ব্যবস্থা করতে হবে। বাচ্চার পাগলামি এখন আর বাচ্চামিতে আটকে নেই। পাগলামিগুলো ভয়াবহ হয়ে যাচ্ছে। সেই ভয়াবহ সীমারেখা ফিরোজও অতিক্রম করে ফেলেছে। ইস, আচ্ছা জ্বালাতো। সকালে ঘুম থেকে উঠে শ্যামা কলেজে যাচ্ছে। উপজেলার সামনে হাঙ্গামা দেখে ফারিয়া এগিয়ে যায়। তার ভাই যেহেতু এখানে থাকে, কি নিয়ে এমন চিল্লাচিল্লি
তা দেখার জন্য দুই বান্ধবী এগিয়ে যায়। গিয়ে যা দেখলো তা দেখার পরে শ্যামার বুকের পাখি উড়ে যাবার জোগাড়। রিপন আর ফিরোজের তর্কাতর্কি এক পর্যায়ে হাতাহাতিতে পৌঁছে যায়। সবাই মিলে ছুটানোর পরও রিপন ঠাস করে ফিরোজের গালে থাপ্পড় দিয়ে ফেলে। ফিরোজও পাল্টা আক্রমণ করে। শ্যামার গলা শুকিয়ে যায়। আপন ভাই আর প্রিয় পুরুষের মাঝের এই দ্বন্দ্বে তার সব শেষ হয়ে যাবে এটা বুঝতেই কষ্ট হচ্ছে। একটু আলোর রেখা না দেখা দিতেই কি মিলিয়ে যাবে? ফিরোজের রাতের বলা নরম সুরের কথাগুলো এখনও কানে বাজে।